আমার কাছে, আমরা আর আপনার কথা শুনলাম। তোরা বোঝার চেষ্টা করো, তাকিয়ে ও খেতে দিকে পুরো ফসল থেকে লাল হয়ে আছে, আর এদিকে বর্ষার ধানে চলে আসছে। আজ ফসল লাগালে সব ফসল নষ্ট হয়ে যাবে। হোক নষ্ট, বড় মেয়ে আমাকে ভাতের কষ্ট দিয়ে জীবন নষ্ট করে ফেলাইছে। এইবারের ফসল নষ্ট করে দাও, তাইলে বুঝবো এই চাষারা কি জিনিস। আরে মোবারকে এত কথা কয়ে কি লাভ? ও তো ওই বাড়ির খাস চামচা, ওই বাড়ির চাকর। তোমার কয়ে কি লাভ? যাও তোমার মালিকরে গিয়ে কও, যতক্ষণ আমাকে দাবি না মানবো ততক্ষণ আমরা কেউ কাম করুন না। কি বলছো বাবা? ওদের মজুরি না বাড়ালে ওরা নাকি আর কাজ করবে না? দাম তো কালই পানির নিচে চলে যাবে। রিল্যাক্স ড্যাড, এই চাষাদের জাফটে নেমো খারাম, ধান কাটার সময় এলে সারাদের চর্বি বেড়ে যায়। তুমি কোনো চিন্তা করো না ড্যাড, আমি 1 ঘন্টার মধ্যে পাশের গ্রাম থেকে চাষিদের নিয়ে আসছি। ওরা ধান কেটে মজুরি নিয়ে যাবে, আর আমাদের গ্রামের চাষারা না খেয়ে মরবে। মোবারক, তুমি ড্যাডকে নিয়ে জমিতে যাও, আমি এক্ষুনি আসছি। না না, আর কেউ কাম করুন না, কাম করুন না। হারামি করেছো তোমরা, কাজ বন্ধ করে দিয়ে অন্যায় কাজ করেছো তোমরা। অপমান করেছো মেয়ের বাড়ির, অপমান করেছো আমাকে, অপমান করেছো সে আইনের, যে আইন মেনে তোমরা বংশ পরম্পরায় আমার জমিতে চাষার কাজ করছো। হ্যাঁ, আর সেই সুযোগে আমাকে মতো গরিব শোষণ কইরা বড় লোক সিঁড়ি বানাইয়া সম্পদের পাহাড় করতে চান, সেই সুযোগ আমরা আর দিব না। অহন থেকে আমরা আমাকে ন্যায্য পাওনা আদায় করে নিব। ড্যাড, ওদের সাথে কথা বলে আর কোনো লাভ নেই। ওরা কি ভেবেছে ওরা আমাদের কাজ আটকে আমাদের কাছ থেকে বেশি টাকা আদায় করে নেবে? কখনো না। আমি পাশের গ্রাম থেকে লোক নিয়ে এসেছি। যাও, তোমরা ফসল কাটা আরম্ভ করো। খবরদার, ফসলে হাত দিলে কিন্তু খুন খারাপ হয়ে যাবো। কি? মিয়া বাড়ির ছোট মিয়াকে তুই খুন খারাপের ভয় দেখাস? তোদের আমি খুন করে ফেলবো। আরাম চাচা, তোর এত বড় সাহস, আমার সন্তানের মুখে বন্দুক ধরেছিস? সুমন, বন্দুক নামা বলছি। তুমি থামো বাবা। প্রতি বছর মজুরি বাড়ানোর কথা বলে মিয়া বাড়ির লোকেরা একটা পয়সাও বাড়ায় না, প্রত্যেকটা বার গরিবের হক মেরে দেয়। গ্রামের লোক এই জন্যই কাজ বন্ধ করে বসে আছে, আর এখন আমাদের হক নষ্ট করার জন্য ওদেরকে ভাড়া করে এনেছে। শুনে রাখো তোমরা, আজ যে অবস্থা আমাদের হয়েছে, কাল সে অবস্থা তোমাদের সবার হবে। ভাইয়েরা, একটিবার ভাবো, সব গরিবের কাহিনী এক বেলা খেলে আরেক বেলা না খেয়ে থাকতে হয়। কাজ শেষ হওয়ার পর কোনো না কোনো মিয়ার বেটা আমাদের হক মেরে দেয়। আমরা যদি একজনের বিপদে আর একজন না এগিয়ে আসি, তাহলে কে এগিয়ে আসবে? আমি ওদের দেখিয়ে দিতে চাই, এক জমিদার আরেক জমিদারকে ধোকা দিতে পারে, এক নেতা আরেক নেতাকে ধোকা দিতে পারে, কিন্তু এক দিনমজুর আরেক দিনমজুরকে কখনো ধোকা দেয় না। এখন ফয়সালা তোমাদের হাতে। আমাকে ক্ষমা করে দিও ভাই, আমরা এইসবের কিছুই জানতাম না, জানলাম না। চলো সবাই, কাপুরুষের দল, বেঈমানের দল। আরে যা, ভাগ তোরা। আমার কাউকে দরকার নেই, আমি নিজেই ক্ষেতের ফসল কাটবো। ছোট মিয়া, আপনি এত কিছু পারেন, কিন্তু গরিবের হকটুকু দিতে পারেন না। আরে অত্যাচার যদি করতেই হয় তাহলে পিঠের উপরে করেন, পেটের উপর কেন করেন? দুবেলা দুমুঠো শুধু খেতে দেন, তাহলে দেখবেন এই গরিব দিনমজুরের দল আপনার গোলায় 1000 মণ ধান পৌঁছে দেবে। 1000 মণ ধানের লোভ তুই কাকে দেখাচ্ছিস? কি ভেবেছিস তুই? তোর চালে পড়ে আমি তোদের দাবি মেনে নেবো? সিম্পলি ইম্পসিবল ড্যাড। প্রয়োজনে সমস্ত ফসল পানির নিচে নষ্ট করব, তবু ওদের দাবি আমরা কখনোই মেনে নেব না। কখনো ওদের সামনে মিয়া বাড়ির আন মান শান বিসর্জন দেব না। চলো ড্যাড, চলো। বললেই হলো, আমরা না খেয়ে থাকবো আর সোনার ধান পানির নিচে নষ্ট হবে? অসম্ভব। চলো ভাইয়েরা, ফসল কেটে আমাদের মজুরি রেখে বাকি ধান মিয়া বাড়ির গোলায় দিয়ে আসি। চলো চলো, বস। আরে এই বাপের শত্রু, তুই কি আমাকে এই বুড়ো বয়সে একটু আরামে থাকতে দিবি না?
কে বলেছে তোকে বড় মেয়ের কাজে নাক গলাতে? তার খেতে কে ধান কাটবে না কাটবে তাতে তুই বলার কে? ঘরে ঢুকতে না ঢুকতে বেচারা ছেলেটাকে গালাগাল শুরু করেছো। তোমার ওই বেচারা ছেলের জন্য আমাদের মুখে দানা পাতা একদিন বন্ধ হয়ে যাবে। আহা, তা কি হয়েছে বলবা তো? কার ফসল কে কোথায় নিয়ে যায় তা দিয়ে ওর কি দরকার? অথচ তোমার ছেলে তার জন্য ছোট সাহেবের সঙ্গে হাতাহাতি করেছে, তার বুকে বন্দুক ধরেছে, শুধুমাত্র আমার মুখের দিকে চেয়ে বড় মেয়েকে ক্ষমা করে দিয়েছে। তা না হলে কি করতো? হ্যাঁ, গুলি করে দিত। দেখছো কেমন করে কথা বলে? ওর কারণে আমি মালিকের সঙ্গে দাঁড়িয়ে কথা বলতে পারি না, মাথা নিচু করে দাঁড়িয়ে থাকতে হয়। আরে তুই বুঝিস না কেন? ওরা খানদানি লোক, উঁচু ঘরের লোক। তাতে কি হয়েছে? কি হয়েছে? ওরা খানদানি বড় লোক দেখে তোমাকে খানদানি চাকরের মতো ওদের পার্টিতে কে বলেছে? তোমার এই কাজের জন্য মানুষ আমাকে কত টিটকারি দেয় তুমি জানো? মানুষের ঠাট্টা শুনে ইচ্ছে করে পুরো ঝাঁপ দিয়ে ডুবে মরি। আরে মানুষ যতই বলুক তোর তো ভুলে গেলে চলবে না, আমরা দুবেলা দুমুড়ো যে খেতে পাচ্ছি তাও ওই মিয়া সাহেবের করুণার জন্যে। করুণা? কিসের করুণা? খাবারের বদলে যে তুমি দিনরাত পরিশ্রম করছো সেটা তোমার মনে থাকে না? ওহ মমতা, তোমার ছেলেকে আমি আর কত বোঝাবো? ও কি ওর স্বভাব কখনো বদলাবে না? আমিও তোমাকে বলতে বলতে মুখ ব্যথা করে ফেলেছি, কিন্তু তোমার গোলামি করার অভ্যাস বদলাচ্ছে না। বাস বাস, বাবা একটু ঝগড়া বন্ধ কর। চলো খাবে। রাখো তোমার খাবার। আয় না। আমার খিদে নেই। চল সুমন, তুই খেয়ে নে। রাখো তোমার খাওয়া, আমার খিদে নেই। ভাইয়া, আচ্ছা নিজেদের সব রাত হাতের উপর ছাড়তেছো কেন? ভাত কি দোষ করছে? চলো ভাত খাবা। চলো, এই বাড়ির খাবার আমি আর খাবো না। একবার বলেছি খাবো না, এখান থেকে কথা না বলে চুপচাপ চলে যাও। ভাইয়া তুমি খাইতে যাবা কিনা কও? এই ঘরের খাবার আমার জন্য হারাম। কথা না বলে ভাগ এখান থেকে। তোমরা না খেলে আমরাও খাবো না। মনে আয়। ঠিক বলছো মা। ঠিক আছে, খাবার লাগাও, আসছি। আচ্ছা ঠিক আছে, খাবার লাগা, আমি আসছি। চল মা, চল। লজ্জা শরমের মাথা খেয়েছিস নাকি? লজ্জা শরম থাকলে কি প্রেম করা যায় সুমন? ওই যে, কারো উপর প্রেমের নজর পড়লে লজ্জা শরম সিন্ধুকে বন্দি করে রাখতে হয়। এই, আমি কি তোর ইয়া নাকি? তুই আমার ইয়ে আর আমি তোর ইয়ে। সেমনি ঢং দেখলে আর বাসি না। এই, তোর এই এক পেঁচাল আমার আর ভালো লাগে না। এই এই শোন না সুমন, গ্রামের রাস্তায় ঘুরছি, ফিরতে রাত হবে। হ্যালো, গায়ের রাস্তায় কি সুন্দর গোলাপ ফুটে রয়েছে। এই গোলাপ তো রাস্তায় শোভা পায় না। তাহলে চল আমার ড্রয়িং রুমে সাজায় রাখি। চল। তোমরা তোমাকে একটু আদর করি।
সত্য মরণ সত্য আর সত্য কি জীবন সত্য মরণ সত্য আর সত্য কি সত্য তোমার ভালোবাসা এই তো জেনেছি তাই তো তোমায় পরাণ করে বুকে বেঁধেছি বুকের বাতাস হয়ে তুমি থেকো বুকের মাঝে তুমি বিনা দিলে কি দ্বন্দ্ব আমি বাঁচবো না যে বুকের বাতাস হয়ে তুমি থেকো বুকের মাঝে তুমি বিনা দিলে কে দণ্ড আমি বাঁচবো না যে আগুন পানি মাটি সত্য আর সত্য কি আগুন পানি মাটি সত্য আর সত্য কি সত্য তোমার ভালোবাসা এই তো জেনেছি তাই তো তোমায় পরাণ করে বুকে টেনেছি জীবন সত্য মরণ সত্য আর সত্য কি জীবন সত্য মরণ সত্য আর সত্য কি সত্য তোমার ভালোবাসা এই তো জেনেছি তাই তো তোমায় পরাণ করে বুকে বেঁধেছি তুমি আমার চোখের মনি তুমি বুকের ধ্বনি দুনিয়া ছেড়ে যাব তোমার হারাবো যখনই তুমি আমার চোখের মনি তুমি বুকের ধ্বনি দুনিয়া ছেড়ে যাব তোমার হারাবো যখনই আলো আধার সময় সত্য আর সত্য কি আলো আধার সময় সত্য আর সত্য কি সত্য তোমার ভালোবাসা এই তো জেনেছি তাই তো তোমায় পরাণ করে বুকে টেনেছি জীবন সত্য মরণ সত্য আর সত্য কি জীবন সত্য মরণ সত্য আর সত্য কি সত্য তোমার ভালোবাসা এই তো জেনেছি তাই তো তোমায় পরাণ করে বুকে বেঁধেছি জীবন সত্য মরণ সত্য আর সত্য কি জীবন সত্য মরণ সত্য আর সত্য কি সত্য তোমার ভালোবাসা এই তো জেনেছি তাই তো তোমার পরাণ করে বুকে টেনেছি চাচা তাহলে নাটকের রিহার্সাল শুরু করে দিই হ্যাঁ দেরি করে লাভ কি রিহার্সাল শুরু করে দাও হ্যাঁ খোকন মারা এদিন ভাই পড়েন চাইলে সবকিছু হয় না নায়ব মশাই চাইলেই সবকিছু হয় না নায়ব মশাই মিয়ানন্ধারী ওই ইতর শয়তান বদমাইশ গুলা যতই গরিবের উপর অত্যাচার করুক না কেন গরিবের মুখ ওরা কোনোদিনই বন্ধ করতে পারবো না মাথা গরম করো না তো আরে ভাগনা মাথা গরম করো না প্লিজ মামা আমাকে ছেড়ে দাও মামা আমাকে ছেড়ে দাও ওই চিটনার বাচ্চাটাকে আমাকে একটু সাহায্য করতে দাও এখানে এখানে ঠান্ডা মাথায় বসো তো তুমি একটু বসো হ্যাঁ বসেন বড় মেয়ে ড্যাডি
তুমি যদি ওদের বিচার করতে না পারো তাহলে প্লিজ ওই দায়িত্বটা তুমি আমাকে দাও। আমি ওদের ঘর বাড়িতে আগুন লাগিয়ে সবকিছু ছাই করে ফেলবো। আস্তে ভাই না, আস্তে। কথায় বলে প্রতিবেশীর ঘর আগুন দিয়ে পোড়াতে চাইলে শেষে নিজের ঘরে আগুনে পড়ে যায়। প্রতিবেশী? তুমি কাকে প্রতিবেশী বলছো মামা? ওই চাকরের ছেলেটাকে? আরে বাড়ির সামনে বাড়ি হলে তাকেই তো প্রতিবেশী বলে। ঠিক বলছেন। কিন্তু বড় মিয়া, আপনার মতো সর্বভোগ থাকতে ওই জমি সুমনের হলো কি করে? আর বলো না মতলব, ওর দাদা মরার আগে দেনা শোধ করে জমিটা ছাড়িয়ে নিয়ে গেছে আর লিখে দিয়ে গেছে ওই মেত্তাবেজ নাতিটাকে। নাতিটা কিছু না করলে তো গ্রামে আর থাকা যাবে না। সেদিন গায়ের সমস্ত চাষাদের সামনে আপনাকে আর টমিকে, মামা টমি না, আই এম জানি, সরি, জেমিকে অপমান করেছে। আজ আপনার ঘরের সামনে নাট্যশালা খুলে দিন রাত আপনাকে গালাগাল করছে। আপনি ওই শয়তানটাকে ঘাড় ধরে বের করে দিচ্ছেন না কেন? ওর নিজের জায়গা থেকে কি করে ওকে উৎখাত করি? জমির কাগজপত্র সব তো ওর নামে। জায়গা ওর নামে হলে কি হবে? আপনার মনে নেই মোবারকের মেয়ের অসুখের সময় আপনি ওকে 30,000 টাকা ধার দিয়েছিলেন? ওই টাকাটার জন্য মোবারকের উপর চাপ দিয়ে টাকা দিতে না পারলে জমির দলিল নিয়ে নেবেন। কিন্তু জমি যদি না দেয় তাহলে তো আরো ভালো হলো। সুমনকে, মানে ওই বেয়াদবটাকে আপনার বাড়িতে চাকর হিসেবে রেখে দেবেন। ওদের বোঝাবেন যে ওর পারিশ্রমিক দিয়ে বাকি টাকা শোধ হবে। ব্যাস, একবার যদি মিয়া বাড়িতে সুমন চাকর হয় তাহলে টাকা উসুল হয়ে গেল, আবার চাকরের সাইনবোর্ড গলায় ঝুলে গেল। তখন সুমন ওর বাপের মতো আপনার পিছনে ঘুরঘুর ঘুরঘুর করবে। সুমন, তুই আর না করিস না বাবা, জমিটা মিয়া সাহেবের নামে লিখে দে। ওই জমি তো দূরের কথা, এক ফুটো মাটিও সে পাবে না। পাগলামি করিস না বাবা, মিয়া সাহেবের অনেক ক্ষমতা। হয় টাকা, নয়তো জমি দিতে না পারলে ওরা আমাদের ভিটামাটি ছাড়া করবে। মা, তুমি জানো না ওই মিয়া সাহেবের জিব্বা কত লম্বা? ওর বাড়ির পাশে আমাদের ছোট্ট জমিটা দেখে মিয়া সাহেবের জিব্বায় পানি এসেছে। ভাবছে চাইলেই আমার বাবা ওনার হাতে জমিটা তুলে দেবে। অসম্ভব, জমি আমার নামে। জীবনেও আমি ওই জমি মিয়া সাহেবের নামে লিখে দেব না। শোন, বড় লোকদের সঙ্গে জিত করলে গরিবের ঘর পুরো চাই হয়ে যায়। তার চেয়ে চল আমরা বাপ বেটা দুজন মিলে মেয়ে বাড়িতে কাজ করি, তাহলে তাড়াতাড়ি ঋণটা শোধ করতে পারবো। এবার বুঝেছি মিয়ার মাথা থেকে কিসের চাল বেরিয়েছে। মা, বুঝেছ? মিয়া আমাকে তার বাড়ির চাকর বানাতে চায়। ওনাকে বলে দিও বাবা, এই কাজ আমাকে দিয়ে জন্ম সম্ভব হবে। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। আমি ওদের টাকা শোধ না করতে পারলে মিয়া আমার বিরুদ্ধে মামলা করবে। আমি সাফ সাফ বলে দেবো, আমার কাছে কোনো টাকা পয়সা নেই, দরকার হলে আমার কোমরে দড়ি বেঁধে নিয়ে যান আপনি। মা, তুমিও শুনে রাখো, বাবা যদি জেলে যায় তাহলে তার সাথে সাথে আমিও জেলে যাব, কিন্তু ওই মিয়ার বেটাদের খুন করে তারপর জেলে যাব। তুই মানুষ খুন করবি? এই, তুই মানুষ খুন করবি? দেখো মমতা, তোমার ছেলে কি বলছে শোনো। তুমি থামো তো। না মমতা, আজ এর একটা বিহিত করতে হবে। হয় সে আমার সঙ্গে এক্ষুনি কাজে যাবে, নাহলে এক্ষুনি নিজের হাতে সে আমাকে খুন করবে। থামো বাবা, থামো, তোমাকে ঝগড়া থামো। তুমি আমার চিকিৎসার জন্য ঋণ করছিলে না, সেটা আমি করে দেব। আমার তোমার সাথে নিয়ে চলো, আমি দাসী বান্ধব কাম করে সব ঋণ শোধ করো। না মুন্না, তোর ভাই আজও বেঁচে আছে। এই, তুই কি করে ভাবলি আমি বেঁচে থাকতে তোকে দাসীর কাজ করতে দেব? তোকে যেতে হবে না, আমি যাব। যে বাড়িতে আমার বাবা গোলামি করে, কাল থেকে আমিও সে বাড়িতে যাব, চাকরের কাজ করব। তুমি কোনো চিন্তা করো না ড্যাড, আমি দেখছি। এই চাকরের বাচ্চা, শোন, বাগানের বড় বড় গাছগুলো কেটে সব লাকড়ি বানিয়ে বাড়িতে দিয়ে আসবে। তাড়াতাড়ি গাছ কাটা শেষ কর, গাড়ি নিয়ে তোকে আবার ধান আনতে হবে। আয়। দে সুমন, দে, আমাকে দে। না বাবা, এই বয়সে তুমি এত শক্ত কাজ করতে পারবে না। তুইও তো আজ পর্যন্ত কোনোদিন এইভাবে পরিশ্রম করিসনি। আজ একাই তুই 4 জনের কাজ করছিস। আমি তোকে এত কষ্ট করতে দেবো না, দে, আমাকে দে। না বাবা, আমার বাবা মিয়া বাড়ির নুনের দাম দিতে গিয়ে তার ইজ্জত রাখতে পারিনি, কিন্তু আমি তো আর আমার বাবার ইজ্জত নষ্ট হতে দিতে পারি না। তুমি কোনো চিন্তা করো না বাবা,
আমি মিয়াবাড়ির সোজা গর্দান নিচু করে দেব। আমাকে তুই ক্ষমা করে দিস বাবা, তোর এই কষ্টের জন্য। আল্লাহ, জিদ করে এত কাজ করে হাতের কি অবস্থা করেছিস দেখেছিস? মিয়াবাড়ির জুলুমের তলোয়ারে এমন কত মায়ের সন্তানের রক্ত নষ্ট হয়েছে, তাদের খোঁজ কি কখনো তুমি নিয়েছো বাবা? যাও বাবা, বেলা অনেক হয়েছে, তুমি খেতে যাও, আমি কাজ শেষ করেই আসছি, যাও। কি বললে? আমাদের রানী বাড়ি আসছে? হ্যাঁ ড্যাডি, রানী টেলিফোন করেছিল, আজই নাকি ওর কলেজের শেষ দিন। কখন আসছে? কিসে আসছে? তোমার মেয়ে আগামীকাল সকালে ট্রেনে আসছে। বেগম, কি ব্যাপার, কি হয়েছে? তোমার মেয়ে রানী কাল সকালে ট্রেনে আসছে। তাই নাকি? জেমি, ম্যাম, তুই তাহলে সকাল সকাল গাড়ি নিয়ে স্টেশনে চলে যাস? ও মা, তুমি জানো না আমার টমি অসুস্থ, আমার টমির কানে ব্যথা, আগামীকাল ডাক্তারের সাথে আমার অ্যাপয়েন্টমেন্ট, আমাকে ওখানে যেতে হবে। আসি ড্যাড। চমে চমে। তাহলে কে যাবে? চিন্তার কিছু নেই, আমি সুমনকে দিয়ে জিপ পাঠিয়ে দিব রানীকে আনার জন্য। উপস্থিত ছাত্রছাত্রী ও শ্রদ্ধেয় শিক্ষক রানী, এখন আমরা রানীর কণ্ঠে একটি গান শুনব। চিৎকার করছি, শুনতে পাচ্ছ না? জিনা পাইতাছি না। আজকালকার দিনে এই কয়ে ডাকলে মানুষ তো দূরের কথা, কোনো গরু ছাগলও সাড়া দিব না। শাট আপ। চাকরিতে নিশ্চয়ই নতুন, জানো আমি কে? কার সাথে তুমি বেয়াদবি করছো? মাল উঠাতে প্ল্যাটফর্মে গেলে না কেন? চুপ করে আছো কেন? উত্তর দাও, উত্তর দাও। আমি আর উত্তর দিয়া কি লাভ? আপনার গলার আওয়াজ দিয়ে উষা একলাই যথেষ্ট। আমি আওয়াজ দিলে মানুষে ভাববো স্বামী স্ত্রী ঝগড়া করতেছে। ইউ রাস্কেল, মনে হচ্ছে তোমার অনেক চর্বি জমে গেছে। হ্যাঁ, আপনাদের মহলে তো চাকর বাকরের জন্য রোজ খাঁটি গাওয়া ঘি দিয়া পোলাও কোরমা রান্না হয়, তাই চর্বি একটু বেশি জমছে। বেশি কথা না বলে লাগেজ গাড়িতে উঠাও। এমন মিষ্টি করে কুলিতে হয়। আসেন, জলদি আসেন। ওঠেন ওঠেন ওঠেন। পাইবা এখন। যাও বাবা পঙ্খিরা, চলো। বাবা, দিমাগের জ্বালায় আর বাঁচি না। তোর কারণে আমার কাপড় নষ্ট হয়ে গেছে, এগুলো কে পরিষ্কার করবে? তুই না তোর বাপ? আরে আরে, আমাকে তুলে কোথায় যাচ্ছিস? স্টুপিড ইডিয়েট, বাসায় যাই তারপর তোকে বোঝাবো। আরে আরে, কি হয়েছে মামনি? কি হয়েছে? তোর এই অবস্থা কেন? আমাকে বল কি হয়েছে? তোর কথা লাগেনি তো? গাড়ি উল্টে গেছে? তাহলে কাঁদছিস কেন? ওই বদমাশ শয়তানটা। হয় আগে মন ভরে কেঁদে নিয়ে তারপরে বল, না হয় আগে বল তারপরে কান্নাকাটি কর। তুমি ওকে ধমকাচ্ছ কেন? কতদিন পর মেয়েটা এসেছে। আচ্ছা মা, বল কি হয়েছে? তোমার নতুন ড্রাইভার ইডিয়েটটা এমন ভাবে গাড়ি চালিয়েছে যে আমার ব্যাগ
কাদায় পড়ে গেছে, আর ওটা উঠে দিকে আমিও পড়ে গেছি। আমার সব কাপড় কাদায় নষ্ট হয়ে গেছে। রানী, ভাইয়া, 1 মিনিট। এই বাবুল, তুই টমিকে নিয়ে আমার বিছানায় শুয়ে দিবি। যাই কেন ভাইয়া, তুমি এই বদমাশ ড্রাইভারটাকে ছাড়বে না। দেখো আমার কি অবস্থা করেছে। আমি তোকে কথা দিচ্ছি, ওই বেয়াদবটাকে আমি মেরেই ফেলবো। আস্তে আস্তে, বোনের জন্য যখন এতই দরদ, তখন নিজে স্টেশনে গেলে না কেন? বোনকে বাদ দিয়ে তখন তো কুকুর নিয়ে পাগল ছিলে। বোনকে বাসায় আনার চাইতে কুকুরকে ডাক্তার কাছে নিয়ে যা তোমার অনেক জরুরি ছিল। আর এখন সুযোগ পেয়ে খুব ভাইগিরি দেখাচ্ছ। আর তোমাকে বলি রানী, কতবার বলেছি মানুষের সাথে একটু ভালো ব্যবহার করো। আমি সুমনকে চিনি, ও একটু রাগী, কিন্তু খুব ভালো ছেলে। ওকে নিশ্চয়ই তুমি রাগিয়েছ। বলো, কি বলেছো তুমি ওকে? কিছুই না। গাড়ি থেকে আমার ব্যাগ যখন কাঁধে পড়ে গেল, তখন আমি বললাম, আমার কাপড় কে ধুয়ে দেবে, তুই না তোর বাপ? আর তখনই সে আমাকে ফেলে চলে এলো। গুড, ভেরি গুড। তুই মেয়াবাড়ির মেয়ের যোগ্য আচরণই করেছিস। কি বলছো তুমি? পৃথিবীতে এমন কোন বাবা আছে যে মেয়ের এমন আচরণের প্রশংসা করে? সুমন উচিত কাজই করেছে। রানীর আচরণের জবাব সে নিজেই দিয়েছে। বেগম, যে আমার মেয়ের এই হাল করেছে, তুমি তার পক্ষ নিচ্ছ? মেয়াবাড়ির ইজ্জত যে বেইজ্জত করেছে, তাকে আমি এমনি ছেড়ে দেবো? মোতাবেক। জি হুজুর। তুমি দেখেছ তোমার ছেলের কত বড় স্পর্ধা? আমার মেয়ের কি অবস্থা করেছে? হুজুর, আমার ছেলে বয়সের তুলনায় রাগটা একটু বেশি। ওর যদি কোনো ভুল হয়ে থাকে, তার জন্য যা শাস্তি দেবেন আমি তা মাথা পেতে দেবো। বাবা, আমাকে প্রমিস করো, তুমি ওকে শাস্তি দেবে। কঠিন শাস্তি দিয়ে তুমি ওকে চাকরি থেকে বাদ করে দেবে। ও যদি এখানে চাকরি করে, তাহলে আমি আর এক মুহূর্তে বাড়িতে থাকবো না, শুধু শহরে চলে যাব। শাস্তি ওকে পেতেই হবে। এখন যাও, হাত মুখ ধুয়ে রাস্তা খেয়ে নাও। তোর উপরে আস্থা রেখে রানীমাকে তোকে আনতে স্টেশনে পাঠানো, আর তুই তার সঙ্গে চরম বেয়াদবি করলি। এই মিয়া বাড়ির পুরুষদের সঙ্গে ভালো ব্যবহার করিস না, তাই বলে মেয়েদের সঙ্গে ভালো আচরণ করতে পারিস না? যার আচরণ ভালো, তার সাথেই ভালো ব্যবহার করা যায়। এই কাপড়গুলো তোর জন্য নষ্ট হয়েছে, তুই ধুয়ে দিবি। এই শুভ, চল। এই, তুই কি আমার ঘরের বউ নাকি যে তোর কাপড় আমি ধুয়ে দেবো? নিজে ধুতে পারিস না? জি। আরে হ্যাঁ, নিজের কাপড় নিজে ধো। সুমন, সুমন, কি হচ্ছে সব? কেঁদো না মা, শান্ত হও। দাও, তোমার কাপড় আমি ধুয়ে দেবো। যাও, তুমি গিয়ে রেস্ট দাও। আবুল চাচা, আবুল চাচা বাড়িতে আছেন নাকি? কে? আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম সালাম। আমাকে মতলব খান সাহেবের টাকাটা তাড়াতাড়ি দিয়ে দেন। আচ্ছা, তুমি বসো, আমি আইতাছি। মা কমলা, কুটুমরে বইতে দে। আবার খাড়ায় থাও। খাড়ায় খাড়ায় কি করুম? টাকা আদায় করা বড় কষ্ট। সব বাড়িতে খাড়ায় থাউন লাগে। এই বাড়িতে তো সুন্দরী মেয়ে থাকতে আমি বউ খুঁজে পাই না। শোনেন, আপনার নাম কি? কন্যা কি নাম গো? আপা জাপ্পা গাপ্পা। আপ্পা জাপ্পা গাপ্পা। হ্যাঁ, বিদেশি নাম নাকি? কি সুন্দর নাম। কিন্তু আবুল চাচার করে আপনি কে? আপনি কি তার মেয়ে নাকি? আপা জাপ্পা গাপ্পা। আরে এই যে তো বুঝছি, কিন্তু আবুল চাচা কি আপনার আব্বা? আবুল চাচা এই হীরার টুকরা একদিন কইলো করে রাখছিল। তোমারে না আমার খুব পছন্দ হয়েছে। আপা জাপ্পা গাপ্পা। হ্যাঁ, খুব পছন্দ হয়েছে। আমারে তোমার কেমন লাগতেছে গো? বাবা, তাইলে কি তোমার আব্বার সাথে আইসিরিস্টার কথা কয়ে ফেলাবো? আপা জাপ্পা
ছক্কা মিয়া, এলো তোমার টাকা। টাকা লাগবো না, টাকা আমি দিব। দরকার হইলে আপনি ফ্রি জমি চাষ করবেন। আমারে দোয়া করেন আব্বাজান। আব্বাজান মানে? আমি আপনার মায়ের বিবাহ করতে চাই, আপনি না করেন না? আরে না না, তুমি সবকিছু জানো না। আমি সব জানি। আমি আপনার মেয়ের দেখছি, কি সুন্দর করে সাংকেতিক ভাষায় কইল আমারে ভালোবাসে। আপনি না করেন না। আমি আজই খান সাহেবের করে বিয়ার কথা পাকা করে ফেলামু। মন মতো মেয়ে পাইছি চাচা, চাচা আপনার না করেন না। না করুন কেন? তুমি সবকিছু জানো তো, সব বুঝছো তো? বুঝছি, আপনি অনেক কথা দেন। তুমি যখন সব দেখা সব বুঝে আমার মাইয়া নিবা, তখন আর আমার আপত্তি কি? যাও, তোমার সাথে আমার মাইয়ার বিয়া দিমু। শ্বশুর আব্বা জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। এই টুপি পরস্কার। আপা গাপা গাপা, আমি আইতাছি, আজই তোমার বিয়ে করে নিয়ে যাবো। আলহামদুলিল্লাহ, কবুল। তোমাদের জীবন অনেক সুখের হোক, অনেক শান্তির হোক। একটা কথা বলি, প্রত্যেক স্বামী স্ত্রীর জীবনে সংঘাত হয়, দ্বন্দ্ব হয়, তাতে ভয়ের কিছু নেই। হ্যাঁ, ছক্কা খুব ভালো মানুষ, ওকে কোনোদিন ভুল বোঝো না। আপ্পা চাপ্পা গাপ্পা, জি? আপ্পা চাপ্পা গাপ্পা। কি বললে মা? আবার বলো তো। আপ্পা চাপ্পা গাপ্পা। বিদেশি নাম খান সাহেব, আপনাদেরই হয়ে যেতেছে। ঠিক আছে, আমি যাই। কামের সময় আজের পেশাব আমাকে তৈরি হয়ে যেতেছে না। চলো চলো, উঠো উঠো উঠো, বস বস, এগুলো বসে গো। তোর বিয়া কইরা গেছি আমি ফাইসা, তোর বিয়া কইরা গেছি আমি ফাইসা। মান কাচি পার ফান্দে রে, হায়রে মান কাচি পার ফান্দে রে। পরন কান্দে রে কান্দে রে কান্দে রে, ও পরন কান্দে রে কান্দে রে কান্দে রে। আপ্পা চাপ্পা গাপ্পা, আপ্পা চাপ্পা গাপ্পা। আগে আমি জ্যান্ত ছিলাম, এখন হইলাম মরা। বড় অন্যায় হইয়া গেছে তোরে বিয়া করা। আগে আমি জ্যান্ত ছিলাম, এখন হইলাম মরা। বড় অন্যায় হইয়া গেছে তোরে বিয়া করা। কিসের আশায় নারী পুরুষ বিয়ার জোড়া বান্ধে। পরাণ কান্দে রে কান্দে রে কান্দে রে, পরাণ কান্দে রে কান্দে রে কান্দে রে। আপ্পা চাপ্পা গাপ্পা, কথা কইস না। আপ্পা চাপ্পা গাপ্পা। আমার এই কথা গো। ঘুমাইতে না পারি আমি, শান্তি নাই রে মনে। ইচ্ছা করে পালাই গিয়া জঙ্গল কিংবা বনে। ঘুমাইতে না পারি আমি, শান্তি নাই রে মনে। ইচ্ছা করে পালাই গিয়া জঙ্গল কিংবা বনে। কিসের আশায় নারী পুরুষ বিয়ার জোড়া বান্ধে। পরাণ কান্দে রে কান্দে রে কান্দে রে, পরাণ কান্দে রে কান্দে রে কান্দে রে। আপ্পা চাপ্পা গাপ্পা, কি জ্বালাই করছি। আপ্পা চাপ্পা গাপ্পা। আল্লাহ
তোর বিয়া কইরা গেছি আমি ফাইসা, তোর বিয়া কইরা গেছি আমি ফাইসা। মাইন কাছি পার ফান্দে রে, হায় রে মাইন কাছি পার ফান্দে রে, পরাণ কান্দে রে কান্দে রে কান্দে রে, ও পরাণ কান্দে রে কান্দে রে কান্দে রে। আপা জপা গপ্পা, আপা জপা গপ্পা, আপা ঝাপা গাপ্পা, আপা ঝাপা গাপ্পা, শেষ ধর ধর আমারে। এই এই পশু হাসপাতালে জন্ম হয়েছিল নাকি? পশুদের মতো এই এই করছো। বেশি কথা না বলে রাস্তা ছাড়ো। চেহারার উপর ট্রাকের হেডলাইটের মতো যে দুটো চোখ আল্লাহ দিয়েছে সেটা দিয়ে ভালো করে তাকিয়ে দেখো। এটা রাস্তা না, ক্ষেত। যেতে হয় বড় রাস্তা দিয়ে যাও। চুপ! তোর আদেশ আমি শুনবো? তোকে কে বলেছে? আমি এদিক দিয়ে যাব। আচ্ছা, আমি এখানে কাজ করছি, এখান থেকে 1 ইঞ্চিও সরবো না। আজ পর্যন্ত আমার সাথে জিত করে কেউ জিততে পারেনি, আজও পারবে না। আমি যাব এবং এখান দিয়ে যাব। জুতো পরে ফসল মারাতে মারাতে যাচ্ছিস। ফসল কি তোর বাপ লাগিয়েছে? কোনদিন রোদে পুড়ে সারাদিন খেতে ফসল লাগিয়ে দেখিস, তখন বুঝবি খেতে ফসল লাগাতে আমাদের কত কষ্ট। খেতে ফসল লাগাতে কত কষ্ট এটা বুঝতে আমার জুতো আসবে না। 2 টাকার চাষা আমাদের খেতে চাষ করে পেটে ভাত দিস, আমার সাথে তর্ক? আমাদের খেতে ফসল আমি চাইলে পা দিয়ে মারাবো, চাইলে আরো 10 জনকে ভাড়া করে পুরো ক্ষেতের ফসল পা দিয়ে মারিয়ে নষ্ট করবো। তাতে তোর কি? আল্লাহ বিচার করছে। আরে দিমাগের মাটি দিয়ে বানানো আল্লাহদের পুতলা। তোর জিদ গরিবের উপর চলতে পারে, কিন্তু কুদরতের উপর না। এই যে ফসল মারিয়েছিস, এগুলো সব মাটির সন্তান। সন্তানের কষ্ট দেখলে মাটি তো রাগ করবেই। সবের দিমাগে মাটিতে পাই পড়ে না। আসেন 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 না, আসেন চলেন, আসেন। মা, ব্যথা পেয়েছেন? একটু সাবধানে আসেন, আসেন। মা, মা দেখো কি আইছে, জলদি আসো। মা, দেখো না। আরে মা, আপনি আজ আমি কার মুখ দেখে উঠছি? আমার মতো গরিবের ঘরে আপনার পা পড়ছে, কি সৌভাগ্য আমার। মা বসেন। না না, আজ আমি চলি, আরেকদিন আসবো। আরে কিছু মুখে না দিয়ে কেমন যায়? না না, কিছু লাগবে না। লাগবে না মানে? চেহারা করতেছে পিপাসা লাগছে, শরবত বানাই আমি। না না, আমি কিচ্ছু খাবো না। না তুমি না, মেহমান কি খাই বুঝলি নাকি মানসি? একটা চাই না তো, শরবত আনলে মা। না না, আমি মা তুই নিজে কি না যেতেছি, যাও যেতেছি। কিন্তু রূপ সাহেব, আপনি তো নড়াচড়া করতেছেন কেন? পায়ে কিছু হয়েছে নাকি? ঠিক ধরেছো তুমি, একটা ব্যক্তি নিজের কারণে পায়ে ব্যথা পেয়েছি। আসেন, আমি তেল মালিশ করে দিই। না না, আমি ডাক্তার ডাকিয়ে ঠিক করে দেবো। নেন মা, বেশ শরবত। আমরা তো আপনাদেরকে খাইয়ে পড়ে বেঁচে আছি। নেন। দেন মা, তুমি এটা কি নিয়েছো? শরবতের মধ্যে তো চুল। তাহলে তো ভালোই হয়েছে, এতে আত্মীয়তা সম্পর্ক আরো মজবুত হয়। সম্পর্ক মজবুত করা লাগবে না, তুমি এই শরবত ফালাবে নতুন করে বানায় দাও। না না, ফেলে দিলে তো পুরোটাই নষ্ট হয়ে যাবে। আচ্ছা তাহলে নেন। মনে পিঠা নিয়ে আচ্ছা, আমি অনেক নামতাছি।
খান মা। কি হয়েছে মা? মনে হচ্ছে চুলে কিছু পড়ছে। না তো, আমার চুলের কিছু নাই। না না, আমি খুব বেশি পড়া গন্ধ পাচ্ছি। আপনি গিয়ে দেখুন না প্লিজ। ঠিক আছে। স্বাগত চিনি হয়েছিল তো না? হ্যাঁ হ্যাঁ, খুব ভালো হয়েছে। দেখুন না, আমি সব খেয়ে ফেলেছি। এই যে লাল সে পিঠা খান। পিঠা? আজ তাহলে আসি, বাই। ওয়ালাইকুম সালাম। এই আকামটা কে করলো রে? হারামজাদির পুরো শরীরে জিদের পোকা কিলবিল করছে। এই মেয়ের রুস্তম পালোয়ানের মতো স্বামী দরকার। কিছু বললে চুল ধরে আছাড় দেবে আর রাত ভর খিলাম। কি বলছিস আবুল তাবল? কত ভালো মেয়ে, মনে ডাকতে ঘরে আসলো, শরবত খাইছে, হাতে করে পিঠা নিয়ে গেছে। কিসের পিঠা নিয়েছে? আরে তোর অবস্থা কেমন করে নিল? সব সময় বলতে না, তোর মুখ দিয়ে তিতা করলার মতো কথা কেন বের হয়? কেন আমি মিষ্টি কথা বলতে পারি না? আজ দেখো মুখ দিয়ে কেমন দইয়ের শরবত পড়ছে। দইয়ের শরবত? তোমার দিয়ে দইয়ের শরবত ওই মিয়াবাড়ির ভালো মেয়ে কেমন করে আমার মুখে ছুঁড়ে মেরেছে দেখো। এটা হচ্ছে ভালো মেয়ের নমুনা। হ্যাঁ, ভালো বলার আর মানুষ পেলে না। হাই ফ্রেন্ডস, ওয়েলকাম 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 ওয়েলকাম। আমাদের নীলগঞ্জে তোদের সবাইকে ওয়েলকাম। কিসের ওয়েলকাম? তোদের এই গ্রামটি বাংলাদেশের মধ্যে পড়ে নাকি? বাপরে, বসে থেকে থেকে কোমর ধরে গেছে। এত দূরে তোদের গ্রাম? কি বলছিস? এখানকার খোলা বাতাসে কয়েকটা দিন ঘুরলেই বুঝবি গ্রামের ওয়েদার কত ভালো। কি মনোরম সিনারি, যা তোরা শহরে খুঁজে পাবি না। চল, তোদেরকে এক্ষুনি এক চক্কর ঘুরিয়ে আনি। চল চল। এদিকে যাবো? এদিকে এদিকে চল। আয়। অনেকটুক হাঁটলাম। রানী, না রানী, আর এখানে একটু বসি। ঠিক আছে। দারুণ লাগছে, সত্যি খুব চমৎকার। শহরে থেকে তো আমরা ভুলে গিয়েছিলাম যে গ্রাম এত সুন্দর। সবই আছে, কিন্তু একটা জিনিস নেই। কি নেই বলতো? প্রেম করার মতো একটা সুন্দর ছেলে। রুনা ঠিকই বলেছে, পেয়েছি। ওয়াও, কি হ্যান্ডসাম। তোদের রুচি এত নিচে নেমে গেছে আমি জানতাম না। আরে ওটা আমাদের বাড়ির চাকর, তাতে কি হয়েছে? ফরাদে তো চাকর ছিল, তাই বলে কি সিঁড়ির সাথে প্রেম হয়নি? ও শুধু চাকর হলে একটা কথা ছিল, কিন্তু ওই লোকটা একটা স্টুপিড, বদমাস, ইডিয়েট, গেও ভূত। আয় আমার সাথে। এই এই চাকরের বাচ্চা। কি হয়েছে জমিদারের বাচ্চা? এই এদিকে আয়। কি হয়েছে? গাভীর মতো এত চেঁচাচ্ছ কেন? শাট আপ। আমাদেরকে গাছ থেকে কাঁচা আম পেড়ে দে। কাছে তো একটা মনে, শালি আম দেখলে কোথায়? আমি কাঁচা আমার ফুলের কলি নষ্ট করি না। খেতে ইচ্ছে করলে নিজে গাছে উঠে পেরে নেন। ইডিয়েট, আমি তোর কাঁধে উঠে আম পারবো নাকি? আমার কাঁধে উঠবেন? আসুন আসুন আসুন। এই, আমাকে গাছে উঠিয়ে কোথায় যাচ্ছিস? নামিয়ে দে যা। এই ইডিয়েট, আমাকে নামা। নামা বলছি। আমি শুধু উঠাতে পারি, নামাতে পারি না। আম খাওয়ার ইচ্ছে হয়েছে না, গাছে উঠিয়ে দিলাম। এখন মন ভরে আম তরে খান। দেখা পাস না তো? দাঁড়া, তুই আমাকে ব্যথা দিয়েছিস না, আমি তোকে উচিত শিক্ষা দেবো।
শালা ফকিনীর বাচ্চা নেমুখারাম বদমাইশ আমার বাড়িতে থেকে আমার বোনের সাথে বেয়াদবি। আজ তোকে আমি জিন্দা দাফন করবো। আমার শিমুলকে ছেড়ে দিন, আমার শিমুলকে ক্ষমা করে দিন। এভাবে মারলেও মরে যাবে। ক্ষমা করবো ওকে? ও ভুলে গেছে ওর অবস্থান কোথায়। ভেবেছে মিয়া বাড়ির জৌলস কমে গেছে, প্রস্তাব কমে গেছে। কোন সাহসে সে আমার বোনের গায়ে হাত দিয়েছে। আজ ওকে বুঝিয়ে দেব মিয়া বাড়ির জৌলস যেখানে ছিল আজও সেখানে আছে। ছোট হুজুর, ছোট হুজুর, আমার সারা জীবনে ইমানদারির বিনিময়ে আমি আমার সন্তানের জীবন ভিক্ষা চাচ্ছি। আমার সন্তানকে ক্ষমা করে দিন, ওকে ছেড়ে দিন। ওই থাম দেবে, ওকে ছেড়ে দে, ওকে ছেড়ে দে। তোমার ছেলেকে নিয়ে যাও। শুধু তোমার কারণে আজ আমি ওকে ক্ষমা করে দিলাম। ওকে বলে দিও আর কোনদিন যদি এই মিয়া বাড়ির দিকে তাকায় তাহলে ওর চোখ আমি উপড়ে ফেলবো। চল কেমন বের হবেন না, তোমার ছেলেটারে মারছে। মারবেই তো, মার খাবার মতো কাজ করলে মারবে না? কেন যাস ওই মেয়ে বেটার সঙ্গে মারামারি করতে? তাই বলে এমন করে মারবো? চাচা, আপনি থানায় যান, পুলিশের কাছে বলি বড় মেয়ে কেস করুন। না কাজল, না না। বড় মিয়া গত 20 বছর ধরে এই এলাকার চেয়ারম্যান। থানার ওসি দিনে 3 বার এসে ওর বাড়িতে সালাম দিয়ে যায়। মেয়ার বিরুদ্ধে কেস ওরা নেবে না, ওদের অনেক ক্ষমতা। ওই ক্ষমতার বন্ধ আমি ভেঙে দেবো বাবা। ওদের সমস্ত অহংকারের দেয়াল ভেঙে আমি ওদের উঠিয়ে দেবো। ওরা যেমন মানুষ, আমরাও মানুষ। ওরা যদি মারতে জানে আমরাও তার জবাব দিতে জানি। ভাইয়া, তুমি হঠাৎ কেন শহরে যাচ্ছ? আমি কিছুই বুঝতে পারছি না। ভীষণ জরুরি কাজ। এবার আমাদের এলাকায় 300 বিঘা জমির উপর একটা কটন মিল করব। সেই জন্য ব্যাংকের সাথে একটু আলাপ আলোচনা করতে হবে। তাছাড়া বড় মামা তোর বিয়ের ব্যাপারে কি যেন আলাপ করবে। সম্ভবত বড় মামা তোর ছেলে পছন্দ করে ফেলেছে কি। ভাইয়া, শহর থেকে ফেরার সময় আমার জন্য অনেকগুলো জামা নিয়ে আসবে। অবশ্যই আনবো মাই ডিয়ার। আসি। ওকে ভাইয়া, বাই। ওকে। কি শুনি? হ্যাঁ, এই যে না ভাই, না ভাই, ম্যামা করছো কেন? মিয়া বলো। হ্যাঁ রে, না বলে উপায় কি? মিয়া যদি ভয় লেজ গুটিয়ে পালায় তাহলে তো তাকে ম্যাও বলতেই হয়। শুনলাম আপনি নাকি এবার নির্বাচন করছেন না? আমি কতবার বলেছি মতলব আমি নির্বাচন লড়তে চাই না, চাই না, চাই না, চাই না। আরে আপনি 20 বছর ধরে এই এলাকার চেয়ারম্যান, আরে এইবার নির্বাচন করবেন না? কথা শুনেই তো আমার মাথায় আগুন জ্বলছে। তুমি বুঝতে পারছো না মতলব, এবছর আমি আমার মেয়ের বিয়ে দেবো। আমার অনেক দায়িত্ব। আরে বর আসবে গাড়ি দিয়ে, লোকজন ঘর সাজাবে, বাবুর্চি রান্না করবে, কাজী বিয়ে পড়াবে, আর আপনি কি করবেন? সানাই বাজাবেন। আর তুই বল ছক্কা, যে চেয়ারে গত 20 বছর ধরে একজন হাতে বসে আছে সেই চেয়ারে কি কোনো ইন্দ্র বসতে পারে? পারে না, না পারে না, পারে না, পারে না। ঠিক বলেছিস। না মতলব খাও, আমি চাই এবার ইলেকশন তুমি করবে। আরে এসব কি বলেন? আরে কুত্তার কাজকে বিড়াল দিয়ে হয় নাকি? কি কি বললে? না মানে, না মানে আমি বলছি যে সব ব্যবস্থা করেছি আপনার নামে, পোস্টার ছাপিয়েছি আপনার নামে, সব ধরনের প্রচারণা করেছি, ব্যানার ছাপিয়েছি। নির্বাচনের জন্য যা যা দরকার, যেমন চেয়ার, টেবিল, চাটাই, মাইক, মঞ্চ বানাতে যা যা লাগে সব কিছু রেডি। আপনি শুধু একটা ঘোষণা দিয়ে দেন যে বিশেষ উন্নয়নমূলক কাজ সমাধান করার জন্য আপনি নির্বাচনে দাঁড়াচ্ছেন। ঠিক আছে, তুমি যখন এভাবে বলছো আমি রাজি। আসসালামু আলাইকুম। আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে যে দীর্ঘ 20 বছর ধরে যে চেয়ারে বসে আছে সে আজকে নতুন আর কি বলবে। কিন্তু বড় মিয়া অনেক কিছু করতে চান। কি কি করতে চান তা এখনই তিনি বলতে চান না, ইলেকশনে জিতে যাবার পর বলবেন। ইলেকশনের আগেই অবশ্য বলা যায়, কিন্তু তখন আবার কেউ কেউ বলবেন যে ইলেকশনে জেতার জন্য বড় মিয়া লোক দেখাচ্ছে। কিন্তু আমরা লোক দেখাই না, আমরা কাজ করি। তাই বলছি আপনারা সবাই কণ্ঠে কণ্ঠ মেলান, বড় মিয়া, বড় মিয়া, বড় মিয়া, বড় মিয়া। কালী বাজা, কালী বাজা, কালী।
আপনি জনগণের সমর্থন দেখেছেন? আরে ইলেকশন 1 মাস পরে হবে, কিন্তু আপনি তো এখন ইলেকশন জিতে গেছে। আরে বড় মিয়াকে হারাতে পারে এমন শক্তি এই গ্রামে নেই? আছে। কে রে, ভিন গায়ের লোক নাকি? না না, এই গায়েরই পোলা সুমন। সুমন? ও সুমন, মোবারকের পোলা সুমন। বাবা, ইন্দুরের ঘরে সিংহ পয়দা হয়েছে নাকি? এই সুমন, তুই জানোস তুই কি বলতেছস? হ্যাঁ আমি জানি আমি কি বলছি। কারো মোকাবেলা করতে আমি ভয় পাই না। আর এই ইলেকশনে মোকাবেলা করার জন্য শুধু সাহস না, ক্ষমতার প্রয়োজন আছে। কিন্তু এই এলাকায় বড় মিয়ার বিরোধিতা করার কোনো রেওয়াজ নাই, তা কি তুই জানোস না? হ্যাঁ আমি জানি। উনি প্রতিবার ইলেকশন করবে আর বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতবে, এটা কোনো কথা হতে পারে না। ইলেকশন জনগণের জন্য মুক্ত। জনগণ যাকে ভোট দেবে সেই ওই চেয়ারে বসবে। বাবরে চুলের ভারে সোভায় খারাইতেই পারিস না, তুই করবি নির্বাচন। এদেশের নিয়ম অনুযায়ী যে কোনো যোগ্য লোকই ইলেকশন করতে পারে। ও আচ্ছা ঠিক আছে, করগা। জামানত বাজেয়াপ্ত হইলে টের পাবি বড় মিয়ার বিরুদ্ধে ইলেকশন করার পরিণতি কি। মতলব মিয়া সমকক্ষ নয় এমন লোকের সাথে কেন তর্ক করি? বাদ দাও। বড় মিয়া বড় মিয়া বড় মিয়া বড় মিয়া। কেন? এই দলিলের জন্য। এই দলিল সেই দলিল যে দলিল আমি বড় মেয়ের কাছে টাকা দেওয়ার সময় সই করেছিলাম। জানিস কি আছে এই দলিলে? এখানে আমার বাড়ির থেকে শুরু করে সবকিছু বড় মিয়ার কাছে বন্ধক দেওয়া আছে। আজ বড় মিয়া কি করেছে জানিস? আমাকে দুঃখিনে দলিল ফেরত দিয়ে বলেছে, মোবারক এই দলিল নিয়ে যাও, টুকরো টুকরো করে ছিঁড়ে ফেলো। আমার কাছে তোমার কোনো ঋণ হইল না। তুই বল শোনো, আজকালকার দিনে এত বড় বড় মানুষ তুই কোথায় পাবি? আর তুই সেই ফেরেস্তার মতো মানুষটার বিরোধিতা করতে চাস? তাই তো বলি, ঘটনাটা কি? বাপ ছেলের পক্ষ না নিয়ে নিজের মালিকের কথা বলে কেন? ধারের টাকা মাফ করে সেই টাকার দলিল ঘুষের তীর বানিয়ে তোমার হাতে ধরিয়ে দিয়েছে। উদ্দেশ্য কি জানো? ওরা আমাকে ঘায়েল করতে চায়। ওরা চায় আমি ইলেকশন থেকে সরে দাঁড়াই। সুমন, বড় মিয়ার সাথে ঝগড়া করে নির্বাচন করার কি দরকার? আমার কথা শোন বাবা, তুই নাম উঠায় এনে এই সুযোগে আমাদের ঋণও মাফ হয়ে যাবে। কি বলছো মা? বড় মিয়াদের পায়ের তলায় থাকতে থাকতে নিজেদের মন এত ছোট করে ফেলেছো যে বড় মিয়ার বিরুদ্ধে কথা বলতে তোমরা না খেয়ে থাকার দুঃস্বপ্ন দেখো। তোমাদের দেখে মনে হয় বড় মিয়ার চোখের আগুনে পুরো তোমরা ছাই হয়ে যাচ্ছ। সব ভুল মা, সব তোমাদের বোঝার ভুল। বড় মিয়াদের মতো রক্তচোষাদের যদি গরিব মানুষেরা ভয় পেত তাহলে এই দেশ স্বাধীন হতো না। দুনিয়ার গরিব মানুষরা এক হয়ে বিদ্রোহ করতো না। ভালোভাবে বেঁচে থাকার জন্য সবাই সংগ্রাম করতো না। ভাইও ঠিকই কইছে বাবা। তুমি বড় মিয়ারে গিয়া কও, তার মন যদি এত বড় হয়ে থাকে তাহলে তার নাম নির্বাচন থেকে উঠায় নিতে। তুমি কেন বুঝতে পারছো না বাবা? যদি আমি ইলেকশনে জিতি, যদি আমি চেয়ারম্যান হই, তাহলে গরিবের কথা শোনার জন্য একজন লোক তো থাকবে। একজন লোক তো গরিবের পক্ষ নিয়ে লড়াই করবে। একজন গরিব আর একজন গরিবের কথা শুনে করবেটা কি? একটা ভিখারি আর একটা ভিখারিকে সমবেদনা জানাতে পারে, কিন্তু ভিক্ষা দিতে পারে না। আমি তোকে শেষবারের মতো বলছি সুমন, তুই তোর জিত ছেড়ে দে। আমি মানছি আমি তোর মতো বুদ্ধিমান নই, আমি গরিব, আমার বয়স হয়ে গেছে, কিন্তু কিন্তু আমি অকৃতজ্ঞ নয়। বড় মেয়ের প্রতি আমার কৃতজ্ঞতা শেষ নেই। সুমন বাবা, বাবা এমন কিছু উপায় বের কর যাতে তোর জিত আর আমার কৃতজ্ঞতা কোনোটাকেই মাথা নিচু না করতে হয়। একটা উপায় আছে, একটা উপায় আছে আমার কাছে। তোমার গোলামি আর আমার জিদের কোনোটাকেই যেন ক্ষুণ্ণ হতে না হয়, তার একটাই রাস্তা আছে আমার কাছে। তুমি নিজের হাতে এই দা দিয়ে আমার গলাটা কেটে দাও। দুনিয়ার মানুষ অন্তত এটা জানবে যে বাবা মনিবের প্রতি কৃতজ্ঞতার কারণে তার ছেলের লাশ ফেলে দিয়েছে, মনিবের কারণে শেষ করে দিয়েছে নিজের সন্তানকে। নাও বাবা, নাও ধরো, নাও ধরো, খুন করো আমাকে, নাও খুন করো আমাকে, নাও ধরো, ধরো। কেন ভাই সব আসসালামু আলাইকুম। আপনারা জানেন মিয়াবাড়ি বড় মিয়া ইতিমধ্যেই ইলেকশনের ঘোষণা দিয়েছেন, আর তার বিরোধিতা করেছেন এই সুমন। আর তাই বড় মিয়া সুমনের ইলেকশন করার ব্যাপারে কিছু শর্ত আরোপ করছেন। যদি সুমন ইলেকশনে হাইরা যায় তাহলে সুমনকে তার পরিবার নিয়ে
এই গ্রাম ছাইরা চিরতরে চলে যেতে হইব। বলো সুমন, তুমি কি শর্ত মানতে রাজি আছো? জি না, আমি হেরে গেলে গ্রাম ছেড়ে চলে যাব, আর যদি বড় মিয়া হেরে যায়? অসম্ভব, এ হতেই পারে না। পরাজয় নামক ভূতের সাথে ওনার কোনোদিন দেখা হতেই পারে না। মনে হয় রোদে ঘুরে ঘুরে তোর মাথায় এখনই খারাপ হয়ে গেছে, এখনই স্বপ্ন দেখতে শুরু করেছিস। আচ্ছা ঠিক আছে, মানলাম আমি স্বপ্নই দেখছি, কিন্তু তারপরেও যদি উনি হেরে যায় তাহলে উনি কি গ্রাম ছেড়ে চলে যাবেন? কি তুই ওরা গ্রাম ছেড়ে চলে যেতে বলতেছিস? আর উনি কি ফকির, চোর, ডাকাত, বাচ্চর? না, মানে আমার কথা মানে হচ্ছে আপনি খানদানি লোক, বড় লোক, বংশ পরম্পরায় 4 পুরুষ ধরে এই গ্রামে আছেন, আপনি কেন গ্রাম ছেড়ে চলে যাবেন? তাহলে আমি কেন যাব? হ্যাঁ, আমি কি আসমান থেকে পড়েছি? আমিও তো এই গ্রামেরই ছেলে। এই গ্রামের বাতাসে আমি জন্মের পর প্রথম শ্বাস নিয়েছি, এই নদীতে গোসল করেছি, এই মাঠে খেলা করেছি, এই গ্রামে পড়াশোনা করেছি, এই গ্রামের জমিতে ফসল ফলিয়েছি। আর মিয়া সাহেবকে গ্রামে চুরি করতেন নাকি? হ্যাঁ, আরে সোজা করে বল না, তোর কি চাই? ইলেকশনের বরাবর শর্ত চাই, যদি বড় মিয়া হেরে যায় তাহলে উনি কি করবেন সেটা আমাকে জানতে হবে। আচ্ছা যা, তোর কাছে হেরে গেলে বড় মিয়া পুরো মাথা নেড়া করে ফেলবে, ঠিক আছে? আমাকে ছাড়াবেন গ্রাম, আর ওনার বেলায় ছাড়াবেন খালি মাথার চুল, তা আবার অর্ধেক সাদা হয়ে গেছে। আরে তুই গ্রাম ছাড়বি বলে কি ওনাকে দুনিয়া ছেড়ে দিতে হবে নাকি? আচ্ছা যা, তোকে 2000 টাকা দিয়ে দেবো। মাত্র 2000? আপনার টাকার উপর আমি থু থু দেই? আমি ভিক্ষা চাই না, বরাবর শর্ত চাই। আরে পয়সা দেবে না তো তোকে কি দেবে? হ্যাঁ, বড় মেয়েকে ওনার নিজের মেয়েকে তোর হাতে তুলে দেবে নাকি? এই তো হচ্ছে মনের মতো কথা। এতক্ষণে একটা কথার মতো কথা বলছেন মামা। আমি রাজি, বড় মিয়াকে জিজ্ঞেস করেন উনি রাজি কিনা। আরে বড় মেয়ের দিকে ধরবো না, এই শর্তে আমিই রাজি। কি বলছো মতলব? তোমার মাথা ঠিক আছে তো? এই ছোট লোকের বাচ্চা ইলেকশনে হেরে গিয়ে গ্রাম ছেড়ে চলে যাবে বলে আমি আমার মেয়ের উপর বাজিয়ে রাখবো? বোঝার চেষ্টা করেন বড় মিয়া, বহু কষ্টে বেত্তমিজ বললা আমাদের ফাঁদে পা দিয়েছে। আপনাকে কথা দিচ্ছি, শালা আমাদের ফাঁদে এমন ভাবে আটকাবে যে দম বের হয়ে যাবে, তবু শালা নিজে বের হতে পারবে না। ঠিক আছে, ওকে লিখে দিতে বলো যে ও হেরে গেলে এই গ্রাম ছেড়ে চলে যাবে। বলো সুমন, রাজি? রাজি মানে 100 বার রাজি। অবশ্যই, যেভাবে পারেন লিখে নেন। এই দলিল লেখক পলাশ, এদিকে স্ট্যাম্প পেপার বের কর। আরে স্ট্যাম্প দিয়ে আমি কি করবো? যা যা বলি তাই লিখে দে। এই তুমি ওঠো, এটা নাও, এই বসো। আরে আর কত লিখি, শেষ কর না। এই তো লেখা হয়ে গেছে। সুমন এদিকে আয়, এই না কলম, শেষবারের মতো চিন্তা কর, তারপর দলিল পড়া সই কর। লেখাপড়া জানিস তো? পড়াশোনা ততদূর জানি যতদূর দিয়ে আপনাদের মতো নেতাদের কিসমতের লেখা আবার লেখা যাবে। দিন। কার কিসমত নতুন করে লেখা হবে তা সময় বলে দেবে। এই চলো চলো, আমরা ইলেকশনে জিতে গেছি। শোনা গেছে। কোথায় যান? দাঁড়ান দাঁড়ান। কেন দাঁড়াবো? কেন দাঁড়াবেন এই কারণে যে কাজ তো মাত্র অর্ধেক শেষ হলো, বাকি অর্ধেকের কি করবেন? কোন অর্ধেকের কথা বলছিস? কাগজে সবকিছু লিখে তো আমার সাইনই নিলেন, তো বড় মিয়ার সাইন কে নিবে? আমি। নেন সাইন, নেন নেন বড় মিয়া, সাইন করেন। করেন তাই বলে চাকরের ছেলের সাথে আমার নিজের মেয়ের বিয়ে দেবো? আপনি তো এমন ভাবে কথা বলছেন যেন আপনাকে হারিয়ে ওই চাকর বাচ্চা ইলেকশনে জিতে গেছে, আর আপনি আপনার মেয়েকে তার হাতে তুলে দিচ্ছেন, যা কখনো হবার নয়। তা নিয়ে কেন যে আপনি খাওয়া চিন্তিত না আমি বুঝি না। আপনি ইলেকশনে জিতবেন, বিশ্বাস না হয় গ্রামের লোকদের জিজ্ঞেস করুন। নীলগঞ্জবাসী, আমি ইলেকশনে তখনই দাঁড়াবো যখন আপনারা সবাই আমাকে ভোট দেওয়ার প্রতিজ্ঞা করবেন। বলুন, আপনারা আমাকে ভোট দেবেন?
মিয়া। নেন, সই করেন। কি হলো, খাচ্ছেন না কেন? আচ্ছা বেগম, ইলেকশনে আমি জিতবো তো? গত 20 বছর তো এই প্রশ্ন আপনার মনে আসেনি, আজ কেন আসছে? তখন তো আমার কোনো প্রতিদ্বন্দ্বী ছিল না, কিন্তু আজ আছে। আর সময়টা অন্যরকম। সুমন আমার বিরুদ্ধে ইলেকশনে দাঁড়িয়েছে। আচ্ছা, জেমি ফিরছে কবে? জেমি ফোনে জানিয়েছে ফিরতে 3-4 দিন লাগবে, কিন্তু হঠাৎ আপনি ওর খোঁজ করছেন কেন? আর বলো না, একটা ঝামেলায় ফেসে গেছি। ঝামেলা তো আপনার জন্য নতুন কিছু নয়, কিন্তু আজ আপনি হঠাৎ চিন্তিত কেন? আমি ইলেকশনে হেরে গেলে সুমনের সাথে রানীর বিয়ে দেবো বলে অঙ্গীকার করে এসেছি, দলিলে সাইন করেছি। এখন সুমনের কাছে দলিলটা আছে। ইয়া আল্লাহ, এ আপনি কি করেছেন? না না, কাজটা ঠিক হয়নি। তোমার ভাই আমার ভাই সুমন ভাই, সুমন ভাই তোমার ভাই আমার ভাই সুমন ভাই, সুমন ভাই সুমন ভাইয়ের আম মার্কায় ভোট দিন, ভোট দিন। একজন একজন করে বরণে আর মিষ্টি নিয়ে যান। আরে শুধু মিষ্টি মুখে দিলেই হবে? সবাই বলেন বড় মিয়া, বড় মিয়া, বড় মিয়া, বড় মিয়া। আমি আপনাদের ন্যায্য অধিকার সরকারের কাছ থেকে আদায় করে ছাড়বো। সরকারের কাছে আমি আপনাদের কথা বলবো। ইরাকের মুসলিম জাহানের উপর যে অত্যাচার চলছে তা আমি কোনদিনই বরদাস্ত করব না। আমার অগ্নিঝরা ভাষণ দিয়ে আমি জাতিসংঘে বক্তৃতা দেব। ইরাকের মানুষকে আমি তাদের স্বাধীনতা দিয়ে ছাড়বো। আর তাই আমি চাই আপনারা আপনাদের মূল্যবান ভোট আমাকে দেবেন। তো আপনি তো আমাকে শরীর ঢাকনের লেগে কোনো কাপড়ের কথা বলেন না। বলার কি আছে? আমরা যা করি তা বলি না, আর যা বলি তা করি না। কি করছো? হাত ছাড়েন, ছাড়েন, কথা কম। এই নেন। লোকজন আপনার ভাষণ শুনে খুবই খুশি। মানে গায়ে যা আছে খুলে দিয়ে দেন। তোর মাথা খারাপ হয়ে যায়নি? বলেন বড় মিয়া, কাল ভোট পাইতে হলে আজকে কাপড় দিতেই হইব। খুলে খুলেন। বড় মিয়া, বড় মিয়া, বড় মিয়া, বড় মিয়া, বড় মিয়া, বড় মিয়া। একেই বলে ক্ষুধার্ত জনতার উলঙ্গ নেতা। আপনি মহান বড় মিয়া, আপনি মহানুভবতার কুতুব মিনার, সত্যবাদিতার পিরামিড। আরে কাল যদি আপনার এই ছবি সব দৈনিক পত্রিকা ছাপা হতো, তাহলে ভারত, পাকিস্তান, নেপাল সহ সবাই আপনাকে ভোট দিয়ে জয়ী করত। বড় মিয়া, বড় মিয়া, জিন্দাবাদ, জিন্দাবাদ। হে আল্লাহ, অনেকদিন পর আমার সুমন জুলুমের বিরুদ্ধে আওয়াজ তুলছে। তুই আমার ছেলে মুখ রেখো আল্লাহ, তুমি তার সম্মান রেখো। আমার ছেলেকে গ্রামের মানুষের সেবা করার সুযোগ দাও। গরিবকে যারা মানুষ বলে মনে করে না, তারা যেন জুলুম করার সুযোগ না পায়। তুমি আমার ছেলেকে জয়ী করে দিও আল্লাহ। আমিন। আকাশ, আরে এইখানে খারাপ কি করতেছো? ওইদিকে যাও, যাইয়া দেখো ইলেকশনের কি অবস্থা, আমাদের সংবাদ জানাও। যাও। আরে তুমি কেউ চিন্তা করো না সুমন মিয়া, ইলেকশন তুমি পাস করবাই।
মতলব খুব টেনশন হচ্ছে। আরে টেনশনের কি আছে? বিজয়ের মালা গলায় পরার জন্য তৈরি হন। সুমন ভাই, মালা নিয়ে আইছি। কি এর মালা? আরে তুমি যে হারে ভোট পাইতেছো তাতে তুমি নিশ্চিত জিতবা। আল্লাহ, তাই মিয়ার মায়ারে পরানোর লেগা অ্যাডভান্স মালা নিয়ে আইছি। হুজুর কি খবর সক্কা? ভোট গণনা চলতেছে, অহন পর্যন্ত সুমন 400 ভোটে আগে আছে। মতলব আরে রাখেন তো, 400 ভোট কোনো ভোট হলো নাকি? গণনা শেষ হোক, তারপর সব বোঝা যাবে। দেখবেন আপনি ইলেকশনে অবশ্যই হারবেন। না না, জিতবেন। এই মুখ ফসকে বেরিয়ে গেছে আর কি। বড় মিয়া, সুমন কিন্তু বিয়ের মালা গলায় পরে ঘুরতেছে। কেন? কি কন কানে তো? আরে তাতে হয়েছে কি? হ্যাঁ, বড় মেয়ে কি ভোটে হেরে গেছে নাকি? হ্যাঁ চক্কা, শোন, তুই বড় মেয়ের সাথে থাক। নিজেও ভয় পাবি না, বড় মিয়াকেও ভয় পাতে দিবি না। আমি যাই, নির্বাচনের ঘটনা তদন্ত করে আসি। মতলব বড় মেয়ে ঘাবড়াবেন না, আমি যাই, দেখি সুমন কি করে যেতে। এখন যদি তদন্ত না করি, পরে তদন্ত কমিশন গঠন করেও কিচ্ছু করা যাবে না। তদন্ত কমিশন মানে পাঙ্খা। নীলগঞ্জ চেয়ারম্যান ইলেকশনের ফলাফল ঘোষণা করছি। জনাব মোহাম্মদ সুমন আহমেদ সুমন পেয়েছেন 7,380 ভোট। তিনি বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মিয়া মোহাম্মদ আকরাম পেয়েছেন 4,250 ভোট। আমার গাড়ি